আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের মধ্যে যারা এই ভিডিওর পার্ট 1 অলরেডি দেখে এসেছো, তারা এখন পার্ট 2 এ আমার সাথে জয়েন করো। আমরা যেখানে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত কি সিকিউ হয়, সেগুলো কিভাবে উদ্দীপকে থাকে এবং কিভাবে অ্যান্সার করলে ভালো মার্ক ক্যারি করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইন পার্টিকুলার গ, ঘই হবে আমাদের আলোচ্য বিষয়, আর ক, খ এর ক্ষেত্রে যেমনটা আমি পার্ট 1 এ বলেছি তেমনটাই সত্য। আমাদেরকে প্রিভিয়াস সালের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে এবং একাডেমিক ক্লাসে আমরা যেই ক আর খ গুলো বই দাগিয়ে পড়িয়েছি অথবা যেগুলো বলে দিয়েছি সেগুলো পড়তে হবে। আর তোমরা যারা শর্টকাট মারতে চাও, তোমাদের জন্য আছে আমাদের কিউএনএ সাজেশন, এটি সাজেশন 2.0 বইটাতে আমি পার্ট 1 এও বলেছিলাম যে আমাদেরকে ক আর খ এর জন্য যা যা কিছু প্রয়োজন একবারে দিয়ে দেওয়া আছে, যার প্রশ্ন পার্ট হচ্ছে এটা আর উত্তর পার্ট হচ্ছে এই সলিউশন পার্টটা, দুইটা একই সাথে পেয়ে যাচ্ছ তোমরা। এখানে অবশ্য শুধু ক খ না, গ ঘ একসাথে দিয়ে দাও। সো এই ক্লাসেও আমি যেই জিনিসগুলো তোমাকে হাইলাইট করে দিতে যাচ্ছি সেগুলো মোটামুটি সবই কিন্তু এখানে বলে দেয়া আছে। হ্যাঁ, হয়তো এখানে উদ্দীপক এ আমরা কিভাবে অ্যান্সার করব এরকম দুই একটা টুকটাক কথা আমি এক্সট্রা বলতে যাচ্ছি, বাট ইন এ নাটশেল সবকিছুই এই বইয়ে আছে। আর আমি যদি ওইভাবে বলতেই চাই, তোমরা যারা এই ক্লাসটা করে নোট করতে চাও না বা নোট করেও সেটা হারায় ফেলবা বা এসএস তুলে সেটার গ্যালারিতে আর কখনো ঢুকবা না, তোমাদের জন্য অ্যাকচুয়ালি ওই বইটাই জরুরি। কেননা ওটা তোমার চোখের সামনে 24/7 থেকে তোমাকে রিমাইন্ড করায় দিবে যে আমার কোন কোন জায়গায় গ্যাপ আছে। কেননা এই বই যেটা ভালো কাজ করছে যে তুমি সব একটা সিকোয়েন্সে পাচ্ছ এবং কতটুকু তোমার এ প্লাস পাওয়ার জন্য দরকার আমরা ভাগ করে রেখেছি। ইনফ্যাক্ট আমি যদি দেখাইতে চাই তোমাদেরকে ক্যামেরাতে কতটুকু ভালো বোঝা যাবে জানি না। যেমন ধরে নিলাম উদ্ভিদ প্রজনন ১০ম অধ্যায় এখানে আমি বের করলাম। এখানে আমি দেখতেছি যে বোর্ড পরীক্ষায় পাস করার জন্য এই টপিকগুলো প্রয়োজন, বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য এই টপিকগুলো, বোর্ড পরীক্ষায় প্লেস করার জন্য এই টপিকগুলো। মানে কি ভাইয়া এটা? এটার মানে হচ্ছে এই যে তোমরা যদি ওই অধ্যায়টা টার্গেট করো এবং মনে করো যে এখান থেকে আমি অ্যান্সার করবই করব, তাহলে তোমাকে সবগুলো টপিক পড়তে হবে। তুমি যদি মনে করো যে আমি এখান থেকে অ্যান্সার করার মতো টার্গেট নাই কিন্তু আমি পড়ে রাখতে চাচ্ছি, তাহলে ওই তো প্রথম ২ টা টপিক পড়া লাগবে। সো এভাবে করে আমরা সাজায় রেখেছি। তুমি তোমার মতো করে ইউটিলাইজ করতে পারো। নাও চলো শুরু করা যাক। আম আমরা শুরু করব চ্যাপ্টার 7 থেকে। তোমরা যারা অলরেডি পার্ট 1 করে এসেছো অলরেডি আমার পরিচয়টা জানো। আমি তোমাদের মুন সাহেব ভাইয়া। আমি আছি কারেন্টলি ঢাকা মেডিকেল কলেজে এবং আজকে আমরা এখন চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করি। সপ্তম অধ্যায়ে কি আছে আমাদের? নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়টা মোটামুটি সবারই পছন্দের একটা অধ্যায়। এই অধ্যায়ের টপিকের পরিমাণও যেমন কম, আবার টপিকগুলো সহজও বটে। তাই ইজিলি লিখে আসা যায়। কিন্তু এখানে কষাস থাকতে হবে ২-১টা জায়গায়। কি? প্রথমত, ভাইয়া বানায় কোনো লাইন লিখতে যাবা না। বানায় লাইন স্যারেরা নরমালি পছন্দ করে না। অর্থাৎ বানায়া বলতে অর্থনৈতিক গুরুত্ব যেটা সাইকাসের আসে, ওটা একই লাইন ৩-৪ বার লিখতে যাবা না। অর্থনৈতিক গুরুত্ব যেটা পয়াসির আসবে, ওই একই লাইন মানুষের খাদ্যের জন্য ব্যবহৃত হয়, পশুর খাদ্যের জন্য ব্যবহৃত হয়, সবার খাদ্যের জন্য ব্যবহৃত হয়। এভাবে লিখতে যাবা না। স্যারেরা এগুলো দেখলে অখুশি হয়, মার্ক কমে যায়। মালভেসির ক্ষেত্রেও তাই। অর্থাৎ এই যে গুরুত্বগুলো যেটা আসে এবং ঘ নাম্বারে গুরুত্ব আসার সম্ভাবনাই প্রায় বলা যায় 100%। গুরুত্ব বলতে কিসের গুরুত্ব? চলো দেখি। এই অধ্যায়ে আমি যদি সিকোয়েন্সিয়ালি আগাই, সাইকাসের বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য আর কি, অথবা নগ্নবীজিরও বলতে পারে। নগ্নবীজি উদ্ভিদ বলতে পারে, সাইকাসও বলতে পারে। তারপর পুং স্পোরোফিলের গঠন, মাইক্রোস্পোরোফিল ইন পার্টিকুলার, বইয়ের শব্দ যদি ইউজ করি। তারপরে সাইকাসের বৈশিষ্ট্য। এই সাইকাসের বৈশিষ্ট্যটা বইয়ে দেখবা একটা প্যারা করে দেয়া আছে, একটা প্যারার মধ্যে সবগুলো লেখা আছে। তোমার কাজ হবে ওই প্যারার প্রত্যেকটা লাইনকে পয়েন্ট পয়েন্ট করে লেখার। তুমিও ওইভাবে প্যারা আকারে পুরোটা একটানা লিখে দিয়ে আসবা না কখনোই। তুমি কি করবা, ওই বইয়ের যে প্যারাটা আছে প্রত্যেকটা লাইনকে এক একটা পয়েন্ট করবা, 1 2 3 এভাবে করে, রোমান 1 2 3 করে বা এবিসি
বা ক খ গ যেভাবে ইচ্ছা। আমি পার্টিকুলারলি রোমান নাম্বার দিয়ে পয়েন্ট করা বেশি পছন্দ করতাম এবং তোমাদেরকেও সেটা দিয়ে এনকারেজ করব। ওইভাবে করে পয়েন্ট করে লিখবা, প্যারা করে না। তারপরে পোয়াসি এর শনাক্তকারী বৈশিষ্ট্য, এরপরে মালভেসি এর শনাক্তকারী বৈশিষ্ট্য, পোয়াসির শনাক্তকারী বৈশিষ্ট্য প্লাস গুরুত্ব, বলতে অর্থনৈতিক গুরুত্ব বোঝাচ্ছি, আর এটা শনাক্তকারী বৈশিষ্ট্য প্লাস গুরুত্ব। দেখো উদ্দীপকে ওরা ছবি দিয়ে রাখবে নর্মালি। ধরে নিলাম যে এভাবে কণ্টকিত একটা পরাগরেণুর ছবি দিছে, কণ্টকিত পরাগরেণু কার আছে এটা তোমাদেরকে জানতে হবে। তারপরে হয়তো পুষ্প সংকেত দিয়ে রাখছে, বা হয়তো এরকম বৃক্কাকার পরাগধানীর ছবি দিয়ে আছে, বৃক্কাকার পরাগধানী, কণ্টকিত পরাগরেণু, বা হয়তো পুষ্প সংকেত দেয়া আছে। এরকম হিন্ট দেয়া থাকবে যেটা দেখে তোমাকে চিনতে হবে যে কোন ধরনের উদ্ভিদের কথা বলা হচ্ছে। যেমন বৃক্কাকার পরাগধানী কাদের থাকে, জবা ফুলের থাকে, অর্থাৎ মালভেসির বৈশিষ্ট্য চাচ্ছে সেখানে তারা। এরা এইভাবে দিয়ে রাখবে। বৃক্কাকার পরাগধানী এটাও লেখা থাকবে না, দেয়া থাকবে চিত্র ক, এবং গ নম্বরের প্রশ্ন করবে চিত্র ক এর ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো বা ব্যাখ্যা করো, এইভাবে প্রশ্ন আসবে। তো তুমি যদি এই বৃক্কাকার পরাগধানী কার এটাই মনে রাখতে না পারো, তাহলে খুবই স্বাভাবিকভাবে উত্তর কার করতে যাবা, পোয়াসি নাকি মালভেসি, তুমি তো নিজেই কনফিউজড হয়ে যাবা। তো বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে ছবিগুলো খেয়াল করবা কোনটা কার, জবা ফুলের গুলো কোনগুলো, ধানের গুলো কোনগুলো, এই দুইটা খেয়াল করলেই কাজ হয়ে যাবে। কেননা ধানের বৈশিষ্ট্যগুলোর জন্য পোয়াসি, আর জবা ফুলের বৈশিষ্ট্যগুলোর জন্য মালভেসি তারা বোঝায়। আর সেই সাথে সাইকাসেরটা চিন্তা আমাদের খুব একটা অসুবিধা হয় না, সাইকাস অ্যাকচুয়ালি একটাই, তো তোমাদের ওটাতে কনফিউশন লাগবে না। সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব ভালোভাবে পড়বা, কেননা দের ইজ এ চান্স যে গ নাম্বার যদি নগ্নবীজি পার্ট থেকে করে, ঘ নাম্বারটা তারা আবৃতবীজি পার্ট থেকে করবে, এরকমই হওয়ারই চান্স বেশি। তো যেভাবে হোক না কেন এই কয়েকটা প্রশ্ন যদি আমরা পড়ে রাখি 7 অধ্যায়ে, ইনশাল্লাহ কমন পাবো। তারপরে চলে যাই চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 8 আমাদের অনেকেরই বলা যায় ভীতিকারক একটা অধ্যায়, কেননা অনেক তথ্য মনে রাখতে হয়। আবার আমি দেখছি যে এই ফিগারটা অনেকে ড্র করতে পারে না। হ্যাঁ, ফিগার ড্র করতে পারতে হবে। 8 অধ্যায় একাডেমিক টু অ্যাডমিশনে আমি নিজেই ক্লাস নিছি, খুব ভালোভাবে আমরা সেখানে ফিগার ড্র করে দেখাইছি। তো এখন যদি তুমি মনে করো যে ভাইয়া আমি এই অধ্যায় স্কিপ করতে যাচ্ছি, আমি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ক্লাস করিনি, আমি শিখিনি ভালোভাবে, বা হয়তো আমি ফাঁকি দিয়ে আসছি 8 অধ্যায় আর আমি চাচ্ছি স্কিপ করতে, তাহলে তোমার কাছে অ্যাকচুয়ালি স্কিপ করারও একটা সুযোগ আছে। কেননা 8 অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন হইছে এমনটাও না। আমি যদি আমাদের এইচএসসি সাজেশন 2.0 বইটা খুলি, আমি দেখবো যে 8 অধ্যায় থেকে, আমি তোমাদেরকে যদি ঠিক এক্স্যাক্টলি জানাইতে চাই যে কেমন প্রশ্ন হইছে, 8 অধ্যায় কিন্তু শর্ট সিলেবাসের মধ্যেও ছিল, অর্থাৎ 25 ব্যাচ, 24, 23 এরাও কিন্তু শর্ট সিলেবাসে পাইছে এই অধ্যায়টা। স্টিল দেখা গেছে যে প্রত্যেকটা বছর এখান থেকে প্রশ্ন সবগুলো বোর্ডে হয়নি, অর্থাৎ কিছু কিছু বোর্ড এই অধ্যায়টাকে স্কিপ করছে প্রশ্ন করতে গিয়ে। তারপরে আমি যদি বলতে চাই যে ফুল সিলেবাসে গুলো যদি আমি দেখতে চাই, যেমন 19 সালে, 18 সালে, 17 সালে, তখন আবার দেখবো যে এই অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যা নিতান্তই কম, 19-এ, 18-তে, 17-তে নেই বললেই চলে। অর্থাৎ ফুল সিলেবাসে এটার গুরুত্ব নিতান্তই কম ছিল। শর্ট সিলেবাসে না হয় দেখা গেছে যে ওদের কাছে অপশনই কম ছিল স্যারদের কাছে, তাই তাদেরকে মোটামুটি বাধ্য হয়ে বেশিরভাগ বোর্ডে দিতে হয়েছে, সব বোর্ডে যদিও হয়তো হয়নি। স্টিল দেখা গেছে যে যখন ওই তো শর্ট সিলেবাসে হইতো না, দ্যাট মিনস তোমরা যারা 26 ব্যাচে এতদিন পর ফুল সিলেবাস এক্সাম দিতে যাচ্ছ, তোমরা কিন্তু দেখবা যে তোমাদের এই যে অধ্যায়টা এখান থেকে হয়তো প্রশ্নই হয়নি 8 অধ্যায়। এই জন্য তুমি চাইলে স্কিপ করতেও পারো যদি তোমার এই মুহূর্তে এসে মনে হয় যে ভাই 8 অধ্যায় তো অনেক কঠিন লাগে, 8 অধ্যায় তো পারি না কিছু।
তো তুমি চাইলে স্কিপ করতে পারো, কেননা দের ইজ এ চান্স যে হয়তো এখান থেকে প্রশ্নই হবে না। ওকে, এনিওয়ে, স্টিল তোমাদের মধ্যে যারা প্রশ্নটা চুজ করবে, যদি আসে, ধরে নিলাম প্রশ্ন আসলো এবং ওই প্রশ্ন অ্যান্সার করতেও চাও, তাহলে তোমাদেরকে 8 অধ্যায় থেকে কি পড়তে হবে? আট অধ্যায়ে 2টা চিত্র মাস্ট। কি কি? একবীজপত্রীর মূলের অন্তর্গঠন, বইয়ে সুন্দর করে ছবিটা আছে, প্র্যাকটিস করতে হবে যদি তোমরা ক্লাসে না শিখে থাকো। আর দ্বিবীজপত্রীর, দ্বিবীজপত্রী, আহা, দ্বিবীজপত্রী কেন লিখলাম, একবীজপত্রী, কিন্তু এবারে লাগবে আমার কাণ্ডের অন্তর্গঠন। একবীজপত্রীর কাণ্ডের অন্তর্গঠন। ওকে, এরপরে টিস্যুতন্ত্রের গঠন ব্যাখ্যা। বইয়ে অনেক লাইন আছে, তোমাকে একটু সংক্ষেপে কমায় লিখতে হবে, কিন্তু পয়েন্টগুলো সব দিতে লাগবে, যে এন্ডোডার্মিসে কি কি আছে, ভাস্কুলার বান্ডলে কি কি আছে, গ্রাউন্ড টিস্যু তন্ত্রে কি কি আছে, এগুলো তোমাকে সাজায় পয়েন্ট করে করে লিখতে হবে, যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রে বহিস্থিলি, অন্তঃস্থিলি, বহিস্থিলিতে এগুলো, অন্তঃস্থিলিতে এগুলো, এভাবে করে। যদিও পুরোটা দেওয়ার চান্সেস কম, ওরা হয়তো আইডিয়া দিয়ে দিবে যে বহিস্থিলিগুলো নিয়ে আলোচনা করো, বা অন্তঃস্থিলি নিয়ে আলোচনা করো, বা ভাস্কুলার বান্ডল নিয়ে আলোচনা করো। ভাস্কুলার বান্ডলটা ইন পার্টিকুলার একটু বেশি গুরুত্বপূর্ণ, বাট পুরোটা পড়তে চাইলে টিস্যু তন্ত্রের গঠনটা পড়তে হবে। আর ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আর একটা যদি আমি বাদ রাখতে না চাই, এই অধ্যায়ে আসলে আমি আনসার করবই, যেখান থেকে প্রশ্ন হোক টার্গেট রাখি, তাহলে আমাকে পড়তে হবে ভাজক টিস্যুর ক্লাসিফিকেশন। অনেকগুলো আছে আমি জানি, কিন্তু তোমাকে এমসিকিউর জন্য এগুলো এমনিতেই পড়তে লাগবে, আর তাই সিকিউর জন্য একটু গোছায় লিখলেই মার্ক পেয়ে যাবে, কেননা পয়েন্ট করে করে সুন্দর করেই লেখার সুযোগ থাকবে। বইয়ে খুব সুন্দর করে পয়েন্ট করে দেয়া আছে। ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা। তো এর মধ্যে এই অধ্যায় খুব বেশি অসুবিধা হবে না উদ্দীপক চিনতে, যদি প্রশ্ন এসেও যায়। স্টিল এই 2টা ফিগার আমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে, যদি এই অধ্যায় টার্গেটই থাকে যে আমি অ্যান্সার করব, তাহলে এই 2টা চিত্র প্র্যাকটিস করা ইজ আ মাস্ট। 8 অধ্যায় গেল, তারপরে চলে আসি 9 অধ্যায়। 9 অধ্যায়ে কারো কারো প্রিয়, কারো কারো আবার একটু অপ্রিয় একটা অধ্যায়। স্পেশালি কেমিস্ট্রি যাদের পছন্দ, তারা 9 অধ্যায়কে খুব বেশি পছন্দ করে। আমার নিজেরও 9 অধ্যায় খুবই পছন্দের একটা অধ্যায় ছিল। 9 অধ্যায়ে আমাদেরকে বেশ কিছু টপিক আছে প্রশ্ন করার মতো, কিন্তু আমি সবাইকে ইনকারেজ করব 9 অধ্যায় অ্যান্সার করার চেষ্টা করিও, যত কঠিনই মনে হোক না কেন। এখন ওই সমস্যাগুলো সমাধান করায় 9 অধ্যায় অ্যান্সার করার ট্রাই করবা, কেননা এখনো সময় একেবারেই শেষ হয়ে যায় নাই। 9 অধ্যায় কেন বারবার করে অ্যান্সার করতে বলতেছি, কেননা এই অধ্যায় ইজিলি 10-এ 10 তোলা যায়, অনেক ইজিলি 10-এ 10 তোলা যায়। ওরাই সুযোগ করে দেয় যে নাও, এটা আমি একটা বলা যায় যে ফ্রি হিটের বল দিচ্ছি, তুমি 6 মারো। কেননা এই অধ্যায়ের প্রশ্নে মার্ক কাটার তাদের নিজেদের কাছেই কোনো সুযোগ থাকে না। কি কি জায়গা সেগুলো? আচ্ছা দেখি, লবণ পরিশোষণের পদ্ধতি। আমি যদি সিকোয়েন্সে আগাই, আমি কিন্তু এটা গুরুত্বের ভিত্তিতে বলতেছি না যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উপরেরটা, সব থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচেরটা। আমি এভাবে সাজাইনি, আমি সাজাচ্ছি সিকোয়েন্সে, বইয়ের সিকোয়েন্সে। বইয়ে সবার আগে লবণ পরিশোষণের পদ্ধতি, লন্ডেগর পদ্ধতিটা আমরা ব্যাখ্যা করে দেবো। ওরা বলবে যে উক্ত পরিশোষণ পদ্ধতি ব্যাখ্যা করো। আচ্ছা, তারপরে প্রচ্ছেদন প্রক্রিয়া ব্যাখ্যা, আধুনিক মতবাদটাই ওরা জানতে চাইবে। তারপরে C3 চক্র, একই সাথে C4 চক্র প্র্যাকটিস করবা। তারপরে সালোক সংশ্লেষণের গুরুত্ব,
ওকে, তারপরে C3 C4 সালোক সংশ্লেষণের গুরুত্ব। তারপরে আমি যদি শোষণের পার্টে চলে যাই, গ্লাইকোলাইসিস খুবই 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 গুরুত্বপূর্ণ। আমার বারে আমি বেশ কয়েকবার করে প্র্যাকটিস করে গেছিলাম গ্লাইকোলাইসিস, কিন্তু ওইবারে আবার আনফরচুনেটলি গ্লাইকোলাইসিস আসেনি। গ্লাইকোলাইসিসের ধাপসমূহ এভাবেই চাইবে তারা, তুমি সুন্দর করে বইয়ে যেমনটা প্র্যাকটিস করছো, আমরা ক্লাসে যেরকমটা পড়াইছি ওইভাবে লিখে দিয়ে আসবা। গ্লাইকোলাইসিসের পরে আসবে হচ্ছে প্রশ্ন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর বক্সটা, ওই যে এটিপির হিসেব। তারপরে অবাধ শোষণের প্রক্রিয়া, অবাধ শোষণের গুরুত্ব। অবাধ শোষণের প্রক্রিয়া, অবাধ শোষণের গুরুত্ব, এই ছিল 9 অধ্যায় থেকে। মোটামুটি এগুলো পড়লে কাজ হয়ে যাবে ডেফিনেটলি। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন দেখে মনে হচ্ছে, বাট প্রত্যেকটা যদি একটু কষ্ট করে পড়ো তাহলে ইজিলি 10-এ 10 তোমাকে এটা তুলে দিবে। এবং এই অধ্যায়ে থেকে প্রশ্ন হবেই হবে, এই অধ্যায় থেকে প্রশ্ন ইনশাল্লাহ বাদ যাবে না। কেননা এই অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায়ের মধ্যে, যদি বাদ যায় সেটা ডেফিনেটলি অনেক আনফরচুনেট হবে, বাট আই ক্যান অ্যাসিওর ইউ ফ্রম মাই এন্ড যে এখান থেকে প্রশ্ন হওয়ার চান্সই বেশি, ইনফ্যাক্ট খুবই বেশি। তাই এইগুলো পড়লে তোমার জন্য মোটেও বৃথা যাবে না। 1 2 3 এটা সহ 4 5 6 7 8 9 9 ধরনের প্রশ্ন হতে পারে। গ আর ঘতে আমরা 2টা ইনশাল্লাহ কমন পাবোই। ওকে, এটা ছিল 9 অধ্যায় থেকে। এই অধ্যায়ে কোন কোন জায়গায় খেয়াল করা লাগে ভাইয়া দেখো, এই জিনিসগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। এই যে যেমন ধরো C3 চক্র, C4 চক্র, যেমন ধরো গ্লাইকোলাইসিস, যেমন ধরো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বক্স, এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভুলে যাও। দেখা যাচ্ছে লিখতে শুরু করছো, প্রথম কয়েকটা ধাপ মনে আছে যে গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, তারপর কি হয় ভুলে গেলাম। হয়তো রাইবোলোজ 1,5-বিসফসফেট, হ্যাঁ, তারপরে আমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত করলাম, কোন যেন এনজাইম ছিল, প্রবিস্কো, হয়তো ভুলে গেলাম। সো পরীক্ষার হলে লিখতে বসে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, খুবই কমন ডিজিজ একটা। এটা দূর করার একটাই পদ্ধতি, বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। তুমি যদি জাস্ট বই পড়ে পরীক্ষা দিতে যাও, আমার মনে হয় না কেউ খুব বেশি ট্যালেন্টেড না হলে, একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেভেলে ট্যালেন্টেড না হলে, তার একবার বই পড়েই C3 C4 চক্র পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে এরকম ক্ষমতা সে অর্জন করতে পারবে, আমার মনে হয় না। তাই বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হয়, এবং একবার দুইবার লিখলেও অ্যাকচুয়ালি হয় না। আমার নিজের ক্ষেত্রে যদি বলি, মিনিমাম 4-5 বার তো লিখতে হয়েছে খুব ভালোভাবে, এফিশিয়েন্টলি, নিজে না দেখে চিন্তা করে লিখার ক্যাপাবিলিটি অর্জন করার জন্য। এটা কিভাবে করবা? একবার দেখে লিখবা, দ্বিতীয়বার না দেখে লেখা ট্রাই করবা, দেখবা যে কয়েকটা আটকে গেছো। তাই যেখানে আটকে গেছো আবার দেখে লিখবা। তৃতীয়বার এবার আবার না দেখে করা ট্রাই করবা, দেখবা যে এবার 2-1 জায়গায় আটকে গেছো, আবার ওই জায়গাটা দেখে 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 লিখলা। চতুর্থবারের বার গিয়ে দেখবা মোটামুটি পুরোটাই তুমি নিজে পারতেছো, অথবা একটু চিন্তা করতে হচ্ছে, যেখানে চিন্তা করতে হলো হয়তো 2-1 বার আবার দেখে নিলাম। বাট পঞ্চমবারের বার বিলিভ মি, এবারে আর কোথাও আটকাবে না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তাই হয়েছিল, এবং আমি মনে করি যে সবাই যদি এইভাবে এফোর্ট দেয়, হ্যাঁ এটাতে টাইম লাগবে, C3 এভাবে 5 বার ট্রাই ট্রাই করতে টাইম লাগবে, C4 এভাবে করতে টাইম লাগবে, গ্লাইকোলাইসিস, CTC বক্স, এগুলোতে টাইম লাগবে, ডেফিনেটলি টাইম লাগবে। তো তুমি যদি ইজিলি 10-এ 10 তুলতে চাও, তোমার কি এফোর্ট ডিজার্ভ করে না? অবশ্যই করে। ঠিক আছে, 9 অধ্যায় গেল, তারপরে 10 অধ্যায়। 10 অধ্যায় তুলনামূলক লেসার ইম্পর্টেন্ট। আমি যদি 9 অধ্যায়ের সাথে তুলনা করি, 7 অধ্যায়ের সাথে তুলনা করি, তুলনামূলক লেসার ইম্পর্টেন্ট হচ্ছে 10 অধ্যায়, উদ্ভিদ প্রজনন। একটু আগে ইনফ্যাক্ট আমি মাত্র কিন্তু বইটা খুলে সেটাই দেখাচ্ছিলাম যে 10 অধ্যায়ের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে প্রশ্ন অ্যানালিসিস করে দেখাই, দেখো প্রশ্ন 10 অধ্যায় একটু ছোট, হ্যাঁ 9 অধ্যায়ের যেহেতু ডেফিনেটলি ছোট, তো 10 অধ্যায় থেকে প্রশ্নের টপিকও তাই কম, যেহেতু অধ্যায়টাই ছোট। তার মধ্যে যেই কয়েকটা জায়গা থেকে তার প্রশ্ন একটু বেশি বেশি করছে, ওই যে, হ্যাঁ ঠিক আছে, 10ম অধ্যায়। দশম অধ্যায় থেকে কি কি? কৃত্রিম সংকরায়ন প্রক্রিয়া, কৃত্রিম সংকরায়ন, পুং গ্যামেটোফাইট সৃষ্টি, স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি এবং কৃত্রিম সংকরায়নের
প্রক্রিয়া এবং গুরুত্ব দুইটাই। গ্যামেটোফাইট সৃষ্টির প্রক্রিয়া এবং এটা অবশ্যই চিত্রসহ। অ্যাকচুয়ালি ওরা যদি বলেও দেয় যে শুধু ব্যাখ্যা করো, তবুও তোমাকে চিত্র দিতেই হবে, কেননা ওরা আনইনটেনশনালি হলেও তোমার কাছ থেকে চিত্র আদায় করে নিতে চাচ্ছে। তুমি যদি চিত্র না দেও, ওই তো মার্ক পাবা 1-3 মধ্যে। তারপরে চলে আসে হচ্ছে নিষেক্রিয়ার গুরুত্ব এবং আর যদি এখান থেকে আমি বাছাই করে দিতেই চাই, বাছাই করে বলতে কি, এখানে অলরেডি এমনভাবেই সুন্দর করে সাজানো যে তুমি যদি এই অধ্যায় থেকে অ্যান্সার করতেই চাও যে আমি যেখান থেকে প্রশ্ন অ্যান্সার করব, তাহলে এটিপিক্যাল কিছু প্রশ্ন পড়া লাগবে, ওটা আমরা নিচে দিয়ে রাখছি। ওখান থেকেও আমি মোটামুটি ফিল্টার করে এই জায়গাটাতে দিতে চাচ্ছি, কেননা আমি জানি যে ভিডিওতে অডিয়েন্স সবাই সেম মেন্টালিটি নিয়ে নাই। তাই তোমাদের কাছে যদি বইটা থাকে সেই অনুযায়ী তুমি চুজ করে নিতে পারো যে অ্যাকচুয়ালি আমি কোনটার জন্য পড়বো। এক্ষেত্রে এখানে আমি নিষেকের গুরুত্ব এটাই রাখি, নিষেকের গুরুত্ব। তো এই প্রশ্নগুলো অন অ্যাভারেজ সবারই কাজে লাগবে এবং এই অধ্যায় টার্গেট করলে এই 4টা প্রশ্ন হ্যাঁ ডেফিনেটলি তোমাদেরকে শিখেই তারপরে পরীক্ষার হলে বসতে হবে। 10 অধ্যায় গেল। এবং হ্যাঁ, এই কথাটাও আমি বলে রাখি যে 10 অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার চান্সেস তুলনামূলক কম। 9, 7 এগুলোর গুরুত্ব ডেফিনেটলি আজকে যে কয়েকটা অধ্যায় নিয়ে আলোচনা করতেছি পার্ট 2 এই ভিডিওতে, তাদের মধ্যে 9, 7 এবং 11 তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। 11, আচ্ছা 10 তো হয়ে গেল, এরপরে 11 অধ্যায়ের টপিক আমরা সবাই জানি। 11 অধ্যায়ের টপিক ব্রড স্পেকট্রামে চিন্তা করলে মাত্র 4টা, এবং এটা তুমি অনেক আগে থেকে জানো। এবং একাদশ অধ্যায় আমি জানি যে তোমরা কলেজের পরীক্ষায় হয়তো অলমোস্ট সবাই অ্যান্সার করার চেষ্টা করেছো বা করেছো। তো কি কি ধাপ, অলরেডি ধাপ বলে ফেলছি, হ্যাঁ অ্যাকচুয়ালি ধাপ নিয়ে প্রশ্ন আছে। টিস্যু কালচারের ধাপ এবং গুরুত্ব, টিস্যু কালচারের ধাপ এবং গুরুত্ব। আরেকটা কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ এবং গুরুত্ব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ এবং গুরুত্ব। এখানে অবশ্যই দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ, একটা হচ্ছে গুরুত্ব। তো এটা ভাইস ভার্সা ব্যাপার স্যাপার। কিরকম, যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ আসে তাহলে টিস্যু কালচারের গুরুত্ব আসবে, টিস্যু কালচারের ধাপ আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব। মোটা দাগে এই দুইটাই হচ্ছে, অ্যাকচুয়ালি 4টাই প্রশ্ন এই অধ্যায়ে, যেখানে গ খ হতে যে কোন দুইটা আমরা ইনশাল্লাহ পাবো। আর তুমি যদি আরেকটু পড়তেই চাও তাহলে ওই তো পরিবেশ ব্যবস্থাপনায় জীব প্রযুক্তি। নর্মালি কি জীব প্রযুক্তির গুরুত্বের মধ্যেই সেটা পড়ে। এর মধ্যে ইন পার্টিকুলার আমরা কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে বেশি গুরুত্ব দেই। গুরুত্বটা কার কার আমরা দেই, গুরুত্বের মধ্যে গুরুত্বপূর্ণ কোন দুইটা, চিকিৎসা এবং কৃষি পয়েন্ট দুইটা। এই পয়েন্ট দুইটা বিশাল বড় বড়, তুমি বইটা খুললে, যারা বইটা খুলছো বা জানো, তোমরা দেখবা যে এই দুইটা পয়েন্ট অত্যন্ত বড়। এর মধ্যে সিলেক্টেড ফিউ লাইন্স লিখে লিখে আমাদেরকে পয়েন্টগুলো কাভার করতে হবে। তোমার কাছে কেউই প্রত্যেকটা পয়েন্টের প্রত্যেকটা লাইন দেখতে চাইবে না, তো শুধু জানতে চাইবে যে তুমি প্রত্যেকটা পয়েন্ট জানো কিনা। ওকে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ছিল। আর যদি পড়তে চাও ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজির ব্যবহার পড়তে পারো, বা হয়তো পড়ে নিতে পারো পরিবেশ রক্ষায় সিউডোমোনাস নোকার্ডিয়া অণুজীবগুলোর ভূমিকা, কি কি কাজে ভূমিকা পালন করে, কেননা গুরুত্বের মধ্যে চিকিৎসা কৃষি বাদ দিয়েও আরও কিছু গুরুত্ব আছে, ওই জায়গা থেকে এই প্রশ্নটা হয়েছে। আর সবার লাস্টে এই বইয়ের চলে আসে হচ্ছে 12 অধ্যায়। 12 অধ্যায় বলতে পারো যে লিস্ট ইম্পর্টেন্ট 12 অধ্যায়। 12 অধ্যায় থেকে আমাদের প্রয়োজন পড়বে না খুব বেশি পড়া। তোমার যদি তবুও মনে হয় যে ভাই আমি 12 অধ্যায়ও সিকিউর জন্য পড়ে রাখবো, তাহলে তুমি পড়তে পারো। না হলে এই অধ্যায় আমি মোটেও ইনকারেজ করবো না কাউকে অ্যান্সার করতে। তুমি কখনো এখান থেকে 10 সহজে তুলতে পারবে না। সহজে কি, মেবি দেয়ার ইজ এ চান্স যে কখনোই তুলতে পারবে না।
তবুও যদি তুমি পড়ে রাখতে চাও আমরা দিয়ে রাখছি এখানে, তুমি এটা একবার পড়ে নিও কি কি আছে এখানে। আমি এটা বলে দেই, এটা লিখে দেওয়ার প্রয়োজন পড়বে না, প্রয়োজন বোধ করতেছি না। ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজন থেকে প্রশ্ন হতে পারে, এক্স সিটু ইন সিটু সংরক্ষণের উপকারিতা এবং কোনটা ভালো। দেন ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীসমূহ থেকে প্রশ্ন করতে পারে। মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা অলরেডি এমসিকিউর জন্য পড়ো, বাট এমসিকিউর জন্য অনেক ভেগ ধারণা থাকে, অনেক হালকা ধারণা থাকে, ওটা দিয়ে হয়তো সিকিউ আনসার করতে পারবে না। এবং সিকিউ আনসার করতে আমি বলতেছিও না, ইনকারেজ মোটেও করতেছি না, শুধু তবুও আমি টপিকগুলো বলে রাখলাম যেটা আমাদের এই বইয়ে দেয়া আছে। তোমার কাজ হচ্ছে এই বইটা থেকে ওই টপিকগুলো পড়ে নেওয়া, যদি তুমি মনে করো যে আমি এখান থেকে আনসার করব। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রথম পত্রের 12টা অধ্যায়েরই একটা রিক্যাপ, কি কি পড়া লাগবে কোন কোন অধ্যায়ের। এখন ভাইয়া তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কোন কোন অধ্যায়, তাহলে ভাইয়া আপনি বললেন যে বেশি গুরুত্বপূর্ণ বা বলা যায় যে অ্যান্সার ইজিলি করা উচিত। অ্যান্সার আমার সাজেশন, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 4, 7, 9, 11, এই 7টা চ্যাপ্টার মোটামুটি টার্গেট করলে আমরা ইজিলি 50-এ 50 তোলার মতো একটা প্রিপারেশন নিতে পারি সিকিউর জন্য। এই 7টা অধ্যায় হচ্ছে ওই 7টা অধ্যায় যেগুলো এগুলো থেকে প্রশ্ন হবেই। 2, এগুলো রিভিশন দেওয়া তুলনামূলক সহজ যদি একবার গুছায় নিতে পারো। 3, এগুলো থেকে 10-এ 10 তোলাও সহজ। আর তাই এই 3টা ক্রাইটেরিয়া মেনটেন করে দেখে এই কয়েকটা অধ্যায় আমার পার্সোনাল পছন্দ ছিল, এবং আমি নর্মালি এনকারেজ করব তোমাদেরকে যে এইগুলোতে যার যেটাতে সমস্যা আছে, ধরে নিলাম কারো সমস্যা আছে এই 3 অধ্যায়, কারোর সমস্যা আছে ধরো 3 অধ্যায়, আবার কারোর হয়তো সমস্যা আছে ধরো 9 অধ্যায়, 9 অধ্যায় 3 অধ্যায় ইন পার্টিকুলার সবথেকে বেশি তোমরা সমস্যা দেখাও। তোমার কাজ হবে সমস্যাগুলো এই সময়টাতে, এই যে কয়টা দিন সময় পাইছো আর এগুলোতে সমস্যাগুলো সমাধান করায় নেয় এবং তারপরে মডেল টেস্ট দেয়া অফলাইনে বা অনলাইনে যেখানে হোক, এবং এই সমস্যাগুলো সমাধান করেই ওই মডেল টেস্টে বসতে হবে। বাট ওই মডেল টেস্ট যাওয়ার জন্য তোমার জার্নিটাকে যে বইটা স্মুথ করবে সেটা আমি মাত্র বলে দিলাম যে এই বইটা। সো এইটা জাস্ট আমরা হয়তো বায়োলজির সাজেশন নিলাম, হয়তো জাস্ট ফার্স্ট পেপারের সাজেশন নিলাম, এরপরে আমি সেকেন্ড পেপারেরও ভিডিও দেওয়ার ট্রাই করব, এবং ওখানেও আমার কথাগুলো মোটামুটি সেমই হবে, যেইভাবে আমি মোটামুটি সব বলে দিলাম সেই কথাগুলোই জাস্ট ওইখানে বলা যায় যে নোট করে দেয়া আছে, এটাই। আর সেই সাথে আমাদের এই বায়োলজির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের টোটাল যে রিক্যাপটা সিকিউ আর গ ঘয়ের জন্য সেটা কমপ্লিট হলো। ক খ কি করবো ভাইয়া, ওই তো ওই বই থেকে পড়ে নেব, বা হয়তো আমি বই দাগায় দাগায় পড়তে পারি, কোনো অসুবিধা নাই। বই দাগায় দাগায় আমরা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সেই পড়াইছি, তুমি ওখান থেকে দেখে নিতে পারো। বা যদি মনে করো যে বেশি হয়ে যাচ্ছে তাহলে তো এই তো আমাদের ব্যাকআপ মিডিয়ামও আছে। আর এখন তুমি যদি মনে করো যে আমার ওই কপিটা সংগ্রহ করে নেওয়া উচিত, তাহলে ডিসক্রিপশন বক্সে কোথাও একটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে নিজের কপিটা তুমি সংগ্রহ করে নিতে পারো। তাহলে এই ছিল আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের টোটাল রিক্যাপ। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলকে ধন্যবাদ।